সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। JKAG মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পাঠদান করব। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি বলতে পারো ছবিটি কার? হ্যাঁ, ইনি হলেন সেই বিখ্যাত বিজ্ঞানী রাদারফোর্ড। তো আমাদের আজকের পাঠ রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয় বলে একে সৌর মডেলও বলে। রাদারফোর্ডের পরমাণু মডেল নাম শুনেই বুঝতে পারছো যে পরমাণুর গঠন সম্পর্কিত মডেল। তো পরমাণুর গঠন সম্পর্কিত মডেলটি জানার পূর্বে পরমাণুর ভিতরে কি কি আছে এগুলো তোমাদের পূর্বেই ধারণা আছে, তারপরও আমি একটু পুনরাবৃত্তি করব। তোমরা নিশ্চয়ই জানো পরমাণু মৌলিক কণিকা দ্বারা গঠিত, সাধারণত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এই তিন ধরনের মৌলিক কণিকা দ্বারা গঠিত। এই মৌলিক কণিকাগুলোর একটু ধারণা তোমাদের দিই। প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি কণিকা। এই প্রোটনের ভর 1.673 × 10⁻⁻⁴ গ্রাম। নিউট্রনের কোনো চার্জ নেই। এই নিউট্রনের ভর হলো 1.675 × 10⁻24 গ্রাম। অর্থাৎ ভরের দিক থেকে প্রোটন ও নিউট্রন প্রায় একই ভর সম্পন্ন, বলতে পারি একই ভর সম্পন্ন। ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় অনেক কম। একটি ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻28 গ্রাম। এবং ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট কণিকা। একটি প্রোটনের যে পরিমাণ পজিটিভ চার্জ আছে, একটি ইলেকট্রনের ঠিক ততটুকু পরিমাণ নেগেটিভ চার্জ আছে। তো তোমরা এগুলো সবাই জানো নিশ্চয়ই, আমি আর একটু মনে করিয়ে দিলাম। তো আমরা দেখে নিই রাদারফোর্ডের পরমাণু মডেলে উনি কি বলতে চেয়েছেন। দেখো পরমাণুর ভিতরে মৌলিক কণিকাগুলোর অবস্থান। পরমাণুতে মৌলিক কণিকা সমূহ অর্থাৎ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কিভাবে আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনা। রাদারফোর্ড বলেছেন পরমাণুর একটি কেন্দ্র আছে, এর নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। অর্থাৎ এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর ভিতরে এই অংশটা হলো নিউক্লিয়াস। উনি বলেছেন পরমাণুর একটি কেন্দ্র আছে, তাই এটাই হলো সেই কেন্দ্র, এর নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কোন কোন মৌলিক কণিকা থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন। তিন ধরনের মৌলিক কণিকার কথা বলেছি, তার ভিতর কি কি ছিল? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিন ধরনের মৌলিক কণিকা, দুই ধরনের মৌলিক কণিকা অর্থাৎ প্রোটন ও নিউট্রন এই নিউক্লিয়াসে অবস্থান করে। আর নিউক্লিয়াসের বাইরে দেখো বিভিন্ন কক্ষপথ দেখা যাচ্ছে, এই কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন সমূহ। এটা হলো নিউক্লিয়াস। আর এই যে বিভিন্ন কক্ষপথ দেখতে পাচ্ছ, কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন সমূহ। এই ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়।
যেহেতু ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের তুলনায় অনেক কম, এজন্য ইলেকট্রনের ভরকে শূন্য ধরা হয়, আপেক্ষিকভাবে শূন্য ধরা হয়। আর প্রোটন ও নিউট্রনের ভরটাকেই পরমাণুর ভর বলে বিবেচনা করা হয়, অর্থাৎ নিউক্লিয়াসের যে ভর সেটাই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে শূন্য ধরার কারণে প্রোটন ও নিউট্রনের ভরকে ভর ধরা হয় এবং সেটা নিউক্লিয়াসে অবস্থান করে বলে নিউক্লিয়াসের ভরটাকে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। রাদারফোর্ডের দ্বিতীয় উপস্থাপনা ছিল পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। দেখো, একটা পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসটা কিন্তু খুবই ক্ষুদ্র আয়তন বিশিষ্ট। এটা যদি একটা পরমাণুর মোট আয়তন হয়, সেখানে নিউক্লিয়াসটার আয়তন কিন্তু অনেক কম এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। দেখো যে পরমাণুর ভিতরে এটা যদি নিউক্লিয়াস হয় এবং এখানে যদি ইলেকট্রন অবস্থান হয়, তাহলে মাঝখানে অনেক জায়গা ফাঁকা। এখানেও ঠিক একই অবস্থা, ইলেকট্রনগুলো যে পথ দিয়ে ঘুরছে এবং নিউক্লিয়াসের মাঝখানে কিন্তু অনেক জায়গা আছে এবং এই জায়গা কিন্তু ফাঁকা। পরমাণুতে মৌলিক কণিকা সমূহের অবস্থান সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 3 ধরনের মৌলিক কণিকার কথা বলেছি, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তার ভিতর প্রোটন ও নিউট্রন এই পরমাণুর কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন ও নিউট্রন, আর বাইরের যে কক্ষপথে সেখানে অবস্থান করে ইলেকট্রন সমূহ, সেটা আবার দেখানো হয়েছে। যেহেতু প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, সেহেতু নিউক্লিয়াসটাও হবে ধনাত্মক চার্জ বিশিষ্ট অর্থাৎ পজিটিভ চার্জ বিশিষ্ট। নিউট্রনের কোনো চার্জ নেই। নিউট্রনও নিউক্লিয়াসে অবস্থান করে। আর কক্ষপথে অবস্থান করে, বিভিন্ন কক্ষপথে অবস্থান করে ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ, ই মাইনাস দ্বারা সেটাই বোঝানো হয়েছে যে ইলেকট্রনের চার্জ ইতে ইলেকট্রন এবং মাইনাস দিয়ে বোঝানো হয়েছে এর চার্জ নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক। আর ইলেকট্রন যেই পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তাদেরকে বলা হয় কক্ষপথ বা অনুমোদিত কক্ষপথ বা স্থির কক্ষপথ বা শক্তি স্তর, বিভিন্ন নামে এদেরকে অভিহিত করা হয়। তো নিউক্লিয়াসের চারিদিকে একাধিক কক্ষপথ থাকতে পারে, একটাও থাকতে পারে, সেটা ইলেকট্রন সংখ্যা এর উপর নির্ভর করে। দেখো এখানে 2টা কক্ষপথ দেখানো হয়েছে। দেখো এভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ বিভিন্ন অনুমোদিত কক্ষপথে এরকম করে আবর্তিত হতে থাকে। তৃতীয় প্রস্তাবনা ছিল পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। অর্থাৎ কেন্দ্রে বা নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন ছিল, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের মোট সংখ্যাটাও হবে কেন্দ্রে অবস্থিত বা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সমান সংখ্যক। এই কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ একটা প্রোটনের যে পরিমাণ ধনাত্মক চার্জ, একটা ইলেকট্রনের সেই পরিমাণ ঋণাত্মক চার্জ। তাহলে কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, বাইরের কক্ষপথগুলোতে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। ফলে ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জের পরিমাণটা কিন্তু সমান থাকে। এই কারণে পরমাণু কোনো
চার্জ প্রদর্শন করে না। ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকায় পরমাণু কখনো চার্জ প্রদর্শন করে না, আধান নিরপেক্ষ। এই কারণে বলা হচ্ছে পরমাণু আধান নিরপেক্ষ। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন এভাবে ঘুরতে থাকে। প্রস্তাবনা 4, সৌরজগতের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে অবিরাম ঘুরছে। অর্থাৎ সৌরজগতে কেন্দ্রে থাকে সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্য যে গ্রহগুলো আছে তারা কিন্তু এভাবেই সূর্যকে কেন্দ্র করে ঘোরে। রাদারফোর্ড পরমাণুর গঠনটাকেও সৌরজগতের সাথে তুলনা করেছেন। যেখানে সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য, সেখানে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। এবং সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহসমূহ চারিদিকে ঘোরে, সূর্যের চারিদিকে ঘোরে, তেমনি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এ কারণে উনি এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করার কারণে এই মডেলটার নাম হয়েছে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। এখন আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি। সৌরজগতের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন, অর্থাৎ পৃথিবী সহ অন্যান্য যে গ্রহগুলো আছে সবগুলোই কিন্তু আধানবিহীন। কিন্তু এখানে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু চার্জ বিশিষ্ট বা আধান বিশিষ্ট। এটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা, যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে সে গ্রহগুলো চার্জবিহীন বা আধানবিহীন, কিন্তু পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেটা কিন্তু চার্জ বিশিষ্ট। সুতরাং চার্জবিহীন কোনো বস্তুর সাথে চার্জ বিশিষ্ট কোনো বস্তুর তুলনা করা সঠিক নয়। ম্যাক্সওয়েল নামক আরেকজন বিজ্ঞানী তিনি দেখিয়েছেন যে কোনো চার্জ বিশিষ্ট বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার বিচরণ পথের কক্ষপথের ব্যাসার্ধ এরকম হ্রাস পেতে থাকবে। হ্রাস পেতে 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 কোনো এক সময় সেটা কেন্দ্রে আপতিত হবে। এভাবে ম্যাক্সওয়েল এই তথ্যটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। সেখানে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন যেহেতু চার্জ বিশিষ্ট কণিকা, তাহলে সেও একইভাবে শক্তি বিকিরণ করতে থাকবে এবং করতে করতে একসময় কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে পতিত হবে। যদি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় তাহলে পরমাণুর অস্তিত্ব কিন্তু বিলীন হবে। এই কারণে এই ঘটনার ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড করতে পারেননি, তাহলে এটা তার একটা সীমাবদ্ধতা। উচ্চ আধানযুক্ত বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং ইলেকট্রন সমূহ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে। অথচ পরমাণুতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতন কোনোটাই ঘটে না। পরমাণুতে ইলেকট্রন সমূহ এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে বর্ণালী সৃষ্টি হয়, পরমাণু বর্ণালী গঠন করে। এই বর্ণালী গঠনের কারণ বা সুষ্ঠু কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা করা সম্ভব নয়। এটাও রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা।
পরমাণুতে বিভিন্ন কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন থাকে, সেই কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারে না। আবর্তনশীল কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে নাই। এটাও ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তারও কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই পরমাণু মডেলে ছিল না। এটাও একটা সীমাবদ্ধতা, 5টা সীমাবদ্ধতা। তোমরা এতক্ষণ রাদারফোর্ডের পরমাণু মডেলের বিভিন্ন প্রস্তাবনা এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা সম্বন্ধে জানলে। আমাদের পাঠদান আজ এই পর্যন্তই ছিল। আমাদের বাড়ির কাজ, পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। এটা বিশ্লেষণ, এই বাক্যটা তোমরা বিশ্লেষণ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি।